বাংলার উত্তর প্রান্তে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার সীমান্ত ঘেঁষে প্রবাহমান যমুনা নদীর বুক চিরে জেগে উঠেছে এক নতুন ভূখণ্ড, উজানের চর। এই চর যেন প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি। নদীর স্রোত, ভাঙন আর পলির খেলার মাঝে জন্ম নেওয়া এই দ্বীপটি যেন অনিশ্চিত স্বপ্ন, যেখানে প্রতিটি ভোর শুরু হয় নতুন সম্ভাবনা নিয়ে। ও ডিম, এই যে রাজহাঁস ডিম নিয়ে বসেছে। ডিম আমরা হাতে আমিও নিতে পারবো? বহুদিন পর এমন রাজহাঁসের ডিম দেখলাম। মাশাআল্লাহ, অনেক দিন থাক, পর থাক, থাক, থাক। রাজহাঁসের ডিম দেখে আমি নিজেও উচ্ছ্বসিত। ওইটা কতগুলো ডিম নিয়ে বসে? দুইটা রাজহাঁস ডিমে তা ও দিচ্ছে। মাশাআল্লাহ, থাক 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 থাক। আর কয়েকদিন পর থাক, থাক। বাচ্চা ফুটাবে এই হাঁসগুলো। নেন। আমাকে দেখে ও হয়তো রাগান্বিত হইতাছে। না, তা তো ডিম নিয়ে বসছে না। এটা হচ্ছে মানে যে রাজহাঁসের বাচ্চা, এগুলা পিস মানা জোড়া হিসেবে কিভাবে বিক্রি করে? এটা মনে করেন যে আমরা তো বিক্রি করে নাই, মানে ও, আচ্ছা, আচ্ছা। ভালোবাসছিল সেলে নিয়েছে। নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষদের কাছে প্রতিটি দিন তাদের কাছে এক নতুন লড়াই, আর প্রতিটি লড়াই তাদের আরও শক্ত করে তোলে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। এখানে যদি দেখাই ব্যতিক্রম একটা জিনিস, যেটা আমি একটু দেখানোর চেষ্টা করি, যে এটা কিন্তু আর দেখতেই পাওয়া যায় না, কতটা ব্যতিক্রমী। দেখেন, এটা হচ্ছে পিতলের বদনা বলে যেটা, এটা কিন্তু 80 কিংবা 90-এর দশকে এটা দেখা পাওয়া যেত, কিন্তু এখন কিন্তু এই জিনিসটা দেখাই পাওয়া যায় না, বিলুপ্তির পথে। কিন্তু আচ্ছা আচ্ছা। সর্বমোট কয়বার সার দেওয়া লাগে ভুট্টাকে? দুদিন আগে জন্ম নিয়েছে এই ছাগল ছানা দুটি। নদী এখানে শুধু জীবিকার উৎস নয়, এটি যেন এক অনিশ্চিত ভাগ্যের প্রতীক। কখনো সে দেয়, আবার কখনো কেড়ে নেয় সব কিছু। তবুও এই চরের মানুষ হাসতে জানে, স্বপ্ন দেখতে জানে। এখন বসন্তকাল, আর তার জন্যই নদী অনেকটাই শুকিয়ে গেছে। নদীর এপার থেকে ওপার পারাপার হওয়ার জন্য নৌকা পাওয়া যাচ্ছিল না, অর্থাৎ খেয়া নৌকা। নদীর ঘাটের পাশে একটি নৌকা দেখতে পেলাম এবং সেই নৌকা নিয়ে আমরা যাচ্ছি নদীর ওপারে। নৌকায় আমাদের সাথে পার হচ্ছিল এই ছোট্ট শিশু, মাদ্রাসায় পড়ে, কিন্তু তার চরে কোনো মাদ্রাসা নেই। তাই তো এভাবেই নৌকা পার হয়ে ওপারে যায় মাদ্রাসায় পড়তে। চরের এই বাচ্চাদের শিক্ষা স্বাস্থ্যের অবস্থা একেবারে নাজেহাল। একটুখানি শিক্ষার জন্য যেতে হয় ওপারের দূরে কোনো জায়গায়। আব্দুল্লাহ কিসে পড়ো? নার্সারিতে পড়ো? দুপুরে খাইছো বাবা? টিফিন নিয়ে গেছিলা? পরীক্ষা ছিল না? ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, কতটা সুন্দর গ্রামীণ বাড়ি দেখেন, চারপাশে হচ্ছে ভুট্টার ক্ষেত, আর মাঝখানে একটি কুড়ে ঘরের মতো, যেটা হচ্ছে শোলা বা কাষ্যা দিয়ে নির্মিত একটি ঘর। এখানে দুটি পরিবারের বসতি। এখানকার মানুষের জীবন সহজ নয়। প্রতিনিয়ত নদী ভাঙনের ভয়, বন্যার আতঙ্ক আর জীবিকার সংগ্রাম তাদের নিত্য সঙ্গী। তবুও এই প্রতিকূলতার মাঝেই তারা গড়ে তুলেছে এক সাহসী ও দৃঢ় জীবনযাত্রা। এই চরের মানুষ মূলত কৃষি কাজ করে, মাছ ধরা এবং গবাদি পশু পালন করেই তাদের জীবিকা নির্বাহ করে। উর্বর মাটিতে ফসল ফলায় তারা, কিন্তু কখনো কখনো সেই ফসল ভেসে যায় হঠাৎ করে আসা বন্যার কারণে। তবুও তারা থেমে থাকে না। প্রতিটি দিন তাদের কাছে নতুন এক লড়াই, আর প্রতিটি লড়াই তাদেরকে আরও শক্ত করে তোলে। এক বাড়ি থেকে অন্য এক বাড়িতে যাওয়ার জন্য এভাবেই আবাদি ফসলের ক্ষেতের উপর দিয়ে কিংবা আইল দিয়ে আরেক বাড়িতে যেতে হয়। নারীরা এখানে শুধু সংসার সামলায় না, তারা এই জীবনেরই শক্তি, সাহস আর নীরব সংগ্রামের প্রতীক। পুরুষেরা প্রতিদিন লড়ে যায় প্রকৃতির সাথে, আর বয়স্করা বয়ে বেড়ায় অভিজ্ঞতার দীর্ঘ গল্প। যমুনা এখানে কখনো মা, আবার কখনো নির্মম শত্রু।
সে যেমন দেয় উর্বরতা, তেমনি কেড়ে নেয় সব কিছু, ঘর, ফসল, স্মৃতি। তবুও এই চরের মানুষরা জানে হার মানা তাদের নিয়তি নয়। উজানের চর, এটি শুধু দ্বীপ নয়, এটি মানুষের অদম্য ইচ্ছাশক্তির প্রতীক। এটি প্রতিকূলতার মাঝেও হাসতে জানার গল্প, ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ানোর গল্প। এই জনপদের প্রতিটি মুখে লুকিয়ে রয়েছে হাজারো না বলা কথা, প্রতিটি পদচিহ্নে লেখা রয়েছে সংগ্রামের ইতিহাস। যমুনার বুকে জেগে ওঠা এই ছোট্ট চরের গল্প আমাদের শেখায়, জীবন যত কঠিন হোক, আশা আর সাহস থাকলে মানুষ কখনো হারিয়ে যায় না। নদী তীরবর্তী চরাঞ্চলগুলোতে গেলেই কেবলমাত্র দেখতে পাওয়া যায় আসলে জীবন কতটা কষ্টের, কতটা কঠিন, বোঝা যায় বাস্তবতা কী জিনিস। এই বাড়ির গৃহিণী রোজিনা আপা, তারা এর আগে বাড়ি করেছিলেন অন্য একটি চরে। সেখানে নদী ভাঙনের শিকার হওয়ায় এই চরে এসে নতুন বাড়ি করেছেন। তার স্বামী রুবেল ভাই, তিনি দিনমজুর হিসেবে অন্যের ক্ষেত খামারে কাজ করে আর সেই অর্থ দিয়েই জীবিকা নির্বাহ করে। রোজিনাপার এই পরিবারের গবাদি পশু, হাঁস মুরগি সে একাই সামলে নিয়ে থাকে। চোরের জীবন আসলে কতটা সাদামাটা দেখেন। এখানে একটা সোলার বেড়ার ঘর, আর তার ভেতরে এখানে নিজেদের গবাদি পশুর জন্য ঘাস কেটে রাখার জায়গা, আর এই পাশে একটি মাচা করা হয়েছে। এখানে নিজেরাও থাকে, মানে মাচার উপর বলতে মাচা আবার নিজেদের থাকার মতো জায়গা দুটোই করে রেখেছে এখানে। আর এটা হচ্ছে ঘাস কাটার একটি যন্ত্র, আপনারা দেখেন এখানে ঘাস দিয়ে এইভাবে ঘাস কেটে, যেটাকে ঘাস কাটার বলে। আর এ পাশে একটি র্যাক রয়েছে, আর এটি একটি সিগা বলে, যেটাকে যে নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিস রাখা যায়। আর উপরে চালটাও কিন্তু একদম সোলার বেড়া নির্মিত। আসলে কতটা সাদামাটা জীবনযাপন এই চরাঞ্চলে। চরগুলোতে যে জিনিসটা দেখতে পাওয়া যায় না, দেখেন এখানে রাজহাঁস। আসলে এই বাড়িটিতে একটি দিন দেখলাম যে সব ধরনের পশু পাখি রয়েছে, হাঁস, মুরগি, তারপর ছাগল, গরু, ভেড়া, মানে সব কিছুই রয়েছে। যেখানে রয়েছে হাঁস, মুরগি, ছাগল এবং গরু। এটি হচ্ছে তাদের একটি বসতি ঘর। এখানে হচ্ছে নিজেদের গবাদি পশু রাখার জায়গা, আর এ পাশে নিজেদের থাকার জায়গা, অর্থাৎ সহাবস্থান যেটাকে বলে। আরেকটি জিনিস আমরা যদি দেখাই, দেখেন ব্যতিক্রম একটি জিনিস, যেখানে রাজহাঁস, এটা কি ডিম নিয়ে বসছে মনে হয় না? মাশাআল্লাহ, আমি আমার জীবনে এই প্রথম দেখলাম রাজহাঁস ডিম নিয়ে বসছে। হয়তো আর কিছুদিন পরে বাচ্চা ফুটে বের হবে। ও রাগান্বিত হয়ে যাচ্ছে পুরোদমে আমাকে দেখে, কারণ আমি অপরিচিত কেউ একজন। আর এখানে রাখা রয়েছে ছাগলের বাচ্চা, আর এটা তাদের থাকার একটি বিছানা। ছাগলের ছোট ছোট বাচ্চা, এগুলো বয়স মনে হয় 1 সপ্তাহ হয় নাই, 2 দিন হলো না? আচ্ছা আচ্ছা। এখন টোটাল ছাগল আছে কতগুলো ভাবি? ও মানে এটা গোনা নাই। ও ডিম, এই যে রাজহাঁস ডিম নিয়ে বসেছে। উজানের চরের এক বাড়ি থেকে অন্য এক বাড়িতে যাওয়ার জন্য এভাবেই একদম আবাদি ফসলের ক্ষেতের মাঝখান দিয়ে যেতে হয়, কারণ এটি তাদের গ্রামীণ মেঠোপথ হিসেবে চিহ্নিত করে। উজানের চর, এটি শুধু একটি ভূখণ্ড নয়, এটি সংগ্রামের এক প্রতিচ্ছবি, সাহসের গল্প এবং আশা এক নতুন দিগন্ত। প্রকৃতির সাথে লড়াই করেই বেঁচে থাকার এক গল্প আমাদের শেখায়, জীবন যতই কঠিন হোক না কেন, মানুষের ইচ্ছাশক্তি আর সাহস থাকলে সব কিছুই সম্ভব। এই জনপদের শিশুদের হাসি, কিশোরের স্বপ্ন আর বয়স্কদের অভিজ্ঞতা
সব মিলিয়ে এক জীবন্ত চিত্র গড়ে উঠেছে এখানে। অভাব আছে, কষ্ট আছে, কিন্তু সেই সাথে আছে এক অদম্য প্রাণশক্তি। এটা কি ভুট্টা খেতে দিবেন নাকি? ভুট্টা খেতে ভুট্টায় মনে হয় সার ভালোই লাগে না? সারেরই দরকার, সার বীজ ভিটামিন খার না বসবো না যমুনা ইউরিয়া সার। আচ্ছা আচ্ছা। সর্বমোট কয়বার সার দেওয়া লাগে ভুট্টা খেতে? এর হিসাব নাই, 4বার 5বার করে দেওয়া লাগে। এটাই মনে হয় শেষ নাকি? হ্যাঁ এটাই না, এদের পর আবার দেওয়া, আবার দিতে হবে? আবার দেওয়া। আর বিকল্প নাই, বাবু একটু এই পাশে দাঁড়াও বাবা। হ্যাঁ। আর 2-3 টাকা নাই, 2-3 টাকা এই ভুট্টা কতটুকু জমিতে লাগাইছেন এবার ভুট্টা? ভুট্টা না গাছ 11 বিঘা। 11 বিঘা। একটু বেশি করছে। আপনাদের এটা কি গোল বাড়ি নাকি এখানে সারা বছর? না এটা গোলবাড়ি। গোলবাড়ি। বাড়ি ওই পারে? এবার ওই বাড়ি কি দিলেন? এটা কি জানি নাম। গোয়াল ঘরে বাঁধা রয়েছে গবাদি পশু, গরু এবং মহিষের বাচ্চা, অর্থাৎ যেটিকে মহিষের বাছুরও বলে থাকে। আসলে নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষদের আয় উপার্জনের একমাত্র উৎস আবাদি ফসলের মাঠ এবং নিজেদের গবাদি পশু পালন। কারণ গবাদি পশু পালনের মাধ্যমে যে অর্থনৈতিক সহায়তা বা সাপোর্ট তারা পায়, এটি দিয়েই তাদের দৈনন্দিন জীবন চালিয়ে নেয়। তবে চরগুলোতে গেলে বেশিরভাগ চরে দেখা যায় ভাওর বাড়ি করে থাকে চরের মানুষরা, কারণ নদীর ওপারে স্থায়ী বাড়ি থাকলেও এখানে আবাদ মৌসুম এবং গবাদি পশুর জন্য তারা ভাওর বাড়ি করে থাকে। ঠিক তেমন একটি ভাওর বাড়ি হচ্ছে রহিম কাকার বাড়ি। তিনি 6 মাস এখানে থাকেন আর 6 মাস থাকেন নদীর ওপারে স্থায়ী বাড়িতে। চোরের আসলে কতটা সাদামাটা জীবন এখানে আমরা একটু প্রবেশ করার চেষ্টা করি। এটা হচ্ছে বাউর বাড়ি, কাকার ওই পারে বাড়ি আছে। এটা হচ্ছে সন বা কাশি দিয়ে নির্মিত, আর এটাই হচ্ছে তাদের থাকার জায়গা। আপাতত বছরে 6 মাস তারা এখানে থাকে আর 6 মাস ওইখানে থাকে, কারণ হচ্ছে বর্ষার সময় এখানে প্রচুর পানি থাকে, তার জন্য এখানে থাকা যায় না। শুধুমাত্র নিজেদের আবাদ মৌসুমের কাজের জন্য তারা এই পাশে থাকে। এখানে যদি দেখাই ব্যতিক্রমী একটা জিনিস, যেটা আমি একটু দেখানোর চেষ্টা করি, যে এটা কিন্তু আর দেখতেই পাওয়া যায় না, কতটা ব্যতিক্রমী। দেখেন, এটা হচ্ছে পিতলের বদনা বলে যেটা, এটা কিন্তু 80 কিংবা 90-এর দশকে এটা দেখা পাওয়া যেত, কিন্তু এখন কিন্তু এই জিনিসটা দেখাই পাওয়া যায় না, বিলুপ্তির পথে। কিন্তু এই দুর্গম চরে এসে এমন একটি জিনিসের দেখা পেয়ে খুবই ভালো লাগলো। আর এ পাশে হচ্ছে নিজেদের রান্না করার জন্য একটা টিনের তৈরি একটা চুলা বানিয়ে রেখেছে, আর এখানে হচ্ছে তাদের নিজেদের কাপড়, আর ওই পাশে হচ্ছে একটা মাচার উপর তাদের নিজেদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস রেখে দিয়েছে। আর এটাই হচ্ছে তাদের থাকার জায়গা। আর এখানে দেখেন নামাজের জন্য জায়নামাজ রেখে দিয়েছে। মাশাআল্লাহ, কতটা সুন্দর যে নামাজের জন্য জায়নামাজ রেখে দিয়েছে। চরাঞ্চলগুলোতে যেহেতু কারেন্টের কোনো ব্যবস্থা নেই, তাই নিজেদের একটু আলোর প্রয়োজন কিংবা মোবাইল চার্জের জন্য তারা সৌরবিদ্যুতের ব্যবস্থাও করে রেখেছে। আর এখানে দেখেন নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য কাঁচি রয়েছে, এছাড়াও মানে যা যা লাগে। আর এখানে রয়েছে আয়না। এখানে যে এই আরও প্রায় মিনিমাম 50-60 বা 100 বছর আগের যে কাঁসার, এটা দেখলাম, দেখে খুব ভালো লাগলো যে এই জায়গাটাতেও এখনো আপনাদের এই জিনিসটা আছে, খুবই ভালো লাগলো। আসলে মানে বাপ দাদার সুন্দর যেটা, হ্যাঁ, এই জিনিসগুলো আসলে ভালো ছিল। স্মৃতি। আর আমাদের যা বলে এসে যে জিনিসগুলো আইসে আমি হ্যাঁ। বর্তমানে এই জিনিসগুলো কিন্তু আসলে ভালো না, মানে পরিবেশের দিকে ভালো না, ব্যবহারের দিকে ভালো না, কেমন করে আছে এইগুলা জিনিসের মধ্যে মানে ও বেশি ব্যবহারই হতে। তারপরেও এই জিনিসগুলো এই আধুনিক যুগের, আপনি একটা জিনিস 6 মাস 1 বছর ব্যবহার করবেন, ভালো লাগবে না। হ্যাঁ। আর এই পুরানা আমলের যে জিনিসগুলা, এই জিনিসগুলা এর কোনো শেষ নাই, যতদিন যাবো। এই কাঁসার এটা দেখলেন যে, হ্যাঁ, এটা মান দিলে পারে পরিষ্কার করলি না, একদম ঝকঝক স্বর্ণের মতো। হ্যাঁ, আমি মনে হয় যে মুখ দেখা যাচ্ছে এটা। হ্যাঁ, একদম আয়না দিয়ের মতো। এখানে একটি আয়না। আমরা এখন যাওয়ার চেষ্টা করছি নদী তীরবর্তী চরাঞ্চলের
অন্য এক বসত বাড়িতে। বাড়ির সামনেই জানলা দেওয়া, জানলার উপরে লাউ গাছ। এই জনপদের বাড়িগুলো একটু স্থায়ী ভূমি থেকে কয়েক ফিট উঁচুতে নির্মাণ করা হয়েছে, কারণ নদী তীরবর্তী চরাঞ্চলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বন্যা। বন্যার সময় বসত ভিটায় যখন পানি এসে পড়ে তখন বিপদ না, শুধু মহা বিপদের মধ্যে পড়তে হয়। এটি হচ্ছে রসুনের চাষ করা হয়েছে, আর তার ওই পাশে হচ্ছে ভুট্টা। আর এখানে নিজের গবাদি পশুর জন্য সবুজ ঘাস কেটে রাখা রয়েছিল। এটি হচ্ছে তাদের বাড়ির ভেতরের অবস্থান। ঘরের উপর লাউয়ের মাচা দেওয়া, কারণ চরাঞ্চলগুলিতে বড় কোনো গাছ না থাকায় রোদের তাপ এবং নিজেদের শাকসবজি চাহিদা পূরণের জন্য চালের উপরে তারা লাউয়ের মাচা দিয়ে থাকে। এখানে রাখা রয়েছে জাংলার নিচে তাদের গবাদি পশু। এটাকে অনেকটা অস্থায়ী গোয়ালঘরও বলে থাকে অনেকেই। ব্রহ্মপুত্র নদীর পাড়ের চরগুলোতে গবাদি পশু পালন ব্যাপক হারে লক্ষ্য করা যায়। গবাদি পশুর মধ্যে রয়েছে গরু, ছাগল, এছাড়াও এই চরে লালন পালন হচ্ছে মহিষের। আমরা এমনই এক চরে এসেছি যেখানে আমার সামনে যে চাচা, সে আসলে মহিষ লালন পালন করে এই চরে। আমরা তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো আছে। একটু জোর গলায় বলুন। ভালো আছে। কয়টা মহিষ আছে আপনার? আমার মোটামুটি 9টা। 9টা মহিষ, মানে এটা কি ছোট বড় মিলিয়ে? ছোট বড় মিলে। মহিষের তো এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি দুধ হয়েছে। আসলে কতটুকু করে দুধ হয়? 4 কেজি 5 কেজি 5 কেজি পর্যন্ত হয়। 5 কেজি পর্যন্ত হয়। গাভী কয়টা? একটা মহিষের। হ্যাঁ, গাভী কয়টা আপনার? গাভী আছে 3টা, এখন দোয়াইতেছি, আর 2টাই বিয়ে এক বাড়ি। সপ্তাহের ভিতরে নামবো আর কি। আচ্ছা আচ্ছা। তার মানে 3টা থেকে আপনার 4-5 লিটার প্রতিদিন দুধ হয় আর 5 কি। লিটার করে এসে। এমনি কেজি কত করে? কেজি বেচা যায় লিটার আর কি 90 টাকা। 80 টাকা 90 টাকা লিটার না? আচ্ছা আচ্ছা। এগুলো আসলে কোথায় বিক্রি করেন? বাজারে বিক্রি করি, নরসার বাজারে। আপনাদের এই বাজারে। হ্যাঁ, একটা মহিষ আসলে বাচ্চা দিতে কতদিন সময় লাগে? 10 মাস লাগে। 10 মাস। প্রতি বছরই কি বাচ্চা আসে? হ্যাঁ, ভালো মহিষের প্রতি বছর এসে। মানে এটা কি গরুর সাথে যদি আমরা মিলাই তাহলে গরুর বাচ্চা বেশি হয় নাকি মহিষের বাচ্চা বেশি হয়? হয়তো বাচ্চা তো গরু এই 15 দিনে এক পিছা বাচ্চা এসে গরু, কিন্তু আমাদের এই ঘাস খেরের জন্য মনে করেন যে দাগে পাতারে নানা গোছর যদি খিলাম যায়, যার ফলে মহিষ ফালি আমরা। আচ্ছা কাকা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ধরুন আপনি যে বাজারে মহিষের দুধ নিয়ে যাইতেছেন, গরুর দুধের চাহিদা বেশি না মহিষের দুধের চাহিদা বেশি? গরুর দুধ চাহিদা বেশি, কিন্তু মহিষের দুধের একটু দাম বেশি, তো কতজন মহিষের দুধ কম খায়। আচ্ছা, গরুর দুধের চাহিদা বেশি, মজা কোনটা বেশি? মজা স্বাদের দিক হলো মহিষের দুধ। মহিষেরটা স্বাদ হ্যাঁ, বেশি। আর এটা ঘনত্ব বেশি আর কি। ঘনত্ব বেশি। আর আপনার গায়ের দুধে হলো ভিটামিন বেশি, ক্যালসিয়াম বেশি। আচ্ছা, আমরা এতক্ষণ ছিলাম একজন কৃষক চাচার বাড়িতে। মূলত উনি লালন পালন করে মহিষ, আর এই তো সামনে মহিষের দুধ নিয়ে চাচা হেঁটে চলছে ঘাটের দিকে। তার সাথে আমরাও পার হব একই নৌকায় এবং যাব ওপারের নয়ারচর হাটে। মহিষের দুধ, পুষ্টিগুণে ভরপুর এই মহিষের দুধ, যেটি অনেকাংশে গরুর দুধের থেকেও পুষ্টিকর। চাচার 3টা মহিষ থেকে প্রতিদিন দুধ পায় 15 লিটারের মতো। এগুলো স্থানীয়ভাবেই নয়ারচর বাজারে বিক্রি করে থাকে। ঠিক তেমনি কিছুক্ষণ আগে দুধ সংগ্রহ করেছে মহিষ থেকে, আর এখন যাচ্ছে বিক্রি করার উদ্দেশ্যে। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো প্রামাণ্য চিত্রে।